আমরা এর আগের ক্লাসে যে আলোচনাটা করেছিলাম তাতে আমরা এটা দেখতে পেয়েছি যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের ওপর ভিত্তি করে আমরা যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ ডিরাইভ করেছিলাম এবং তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমরা আদর্শ গ্যাস সম্বন্ধে যে ধরনের যা হিসাব করেছিলাম সেই হিসাবগুলোর যখন বাস্তব গ্যাসে এসে পৌঁছয়, রিয়েল গ্যাসে এসে পৌঁছয়, তখন তার মধ্যে অনেকগুলোই আমাদের এক্সপেরিমেন্টাল ডেটা আমরা দেখব যে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি এই থিওরি দিয়ে যে আমরা হিসাব করেছি তার সাথে মেলে না। এবং সেই জায়গা থেকে আমাদের বারবার মনে হয়েছে যে তাহলে বাস্তব গ্যাসের জন্য উপযোগী, বা আরো ভালো করে বলতে গেলে বাস্তব গ্যাসের জন্য উপযোগী এমন কোনো সমীকরণ যেখানে প্রত্যেকটা গ্যাসের স্বাতন্ত্র্যের কথা মাথায় রাখা হবে। আরেকবার এই জায়গাটাতে আমরা আসি। যদি আমাদের খেয়াল থাকে, আমরা যখন কঠিন পড়েছি বা তরল পড়েছি এই ধরনের পদার্থ সম্বন্ধে, তাদের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো সূত্র দেখতে পাইনি, যেগুলো আমরা দেখেছি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আমরা দেখেছি। এগুলো গ্যাসের ক্ষেত্রে প্রথম আমরা কিছু সূত্র দেখতে শুরু করেছি, এবং সেই সূত্রর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা সেটা বয়েলের সূত্রই ভাবি বা হচ্ছে যে চার্লসের সূত্রই ভাবি, যে সূত্রই ভাবি না কেন, এই সূত্রগুলোর ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে যে প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদা রকম কিছু ভাবনা চিন্তা করা হয়নি। অর্থাৎ গ্যাসের অণুর আণবিক ভর বেশি বা কম, সেই অণুতে পরমাণুর সংখ্যা একটা, দুটো, তিনটে বা চারটে, সেই অণু লিনিয়ার বা বেন্ট বা ট্রাইগোনাল বা টেট্রাহেড্রাল বা অন্য কোনো আকৃতির, এই ধরনের প্রত্যেকটি গ্যাসের বিভিন্ন বৈচিত্র্যময় বৈশিষ্ট্য থাকতে পারে। এবং আমরা যখন গ্যাসের জন্য কোনো একটা সূত্র ভাবনা চিন্তা করার চেষ্টা করছি, তখন ওই প্যারামিটারগুলো তার উপরে কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারে, আমরা কিন্তু এই রকম ভাবনা চিন্তা করে দেখিনি। ভ্যান ডার ওয়ালস ইন দ্য ইয়ার 1873 উনি কিন্তু প্রথম এই অ্যাটেম্পটা নিলেন। উনি অ্যাটেম্প নিয়ে যেটা বললেন যে আদর্শ গ্যাসের যে হিসাবপত্র, আদর্শ গ্যাসের যে সূত্রসমূহ, সেই সূত্রসমূহের সাথে বাস্তব গ্যাসের যখন আমরা প্রেসার, ভলিউম এই ধরনের প্যারামিটারগুলো এক্সপেরিমেন্টালি মাপছি, তার পার্থক্যের কারণ হচ্ছে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস ডিরাইভ করার সময় যে কতগুলো স্বতঃসিদ্ধ বা পস্টুলেটকে মাথায় রেখে এগিয়েছিলাম, তার মধ্যে কিছু ভ্রান্তির জায়গা আছে। এবং উনি স্পষ্ট করে দুটো ভুলের জায়গাকে পয়েন্ট আউট করলেন। একদম ফার্স্ট পয়েন্ট আউট উনি করলেন কি,
the actual volume of molecule is negligible compared to the total volume of the gas. উনি বললেন এটা ঠিকই কথা, আমরা যখন হচ্ছে যারা গ্যাসের মলিকুল নিয়ে ভাবনা চিন্তা করেছি তখন আমরা কখনোই গ্যাস যখন কম্প্রেসড হচ্ছে বা গ্যাস যখন এক্সপ্যান্ড করছে, এটা খুব সত্যি কথা যে গ্যাস কম্প্রেশন বা এক্সপ্যানশনের সময় গ্যাসের অণুগুলির আয়তন সংকুচিত বা প্রসারিত হয় না। The molecules don't expand or the molecules don't shrink either. কি ঘটে? যেটা ঘটে সেটা হলো গ্যাসের অণুগুলির মধ্যে যে আন্তরাণবিক দূরত্ব, ইন্টারমলিকুলার স্পেস, দ্যাট স্পেস ইজ শ্রিঙ্কড অর এক্সপ্যান্ডেড। সেই মলিকুলগুলোর মধ্যের দূরত্ব, সেই দূরত্ব কখনো কমে যায়, কখনো বেড়ে যায়। কিন্তু ওই অণুগুলির আয়তন গ্যাস মোট আয়তনের তুলনায় নেগলিজিবল সমস্ত ক্ষেত্রে বলাটা উচিত হবে না। আরো ভালো করে বলতে গেলে আমরা যদি ভাবি, দুটো গ্যাস নিয়ে ভাবনা চিন্তা করি, একটা ধরা যাক হাইড্রোজেন, একটা ধরা যাক CH4। হাইড্রোজেন একটা গ্যাসের অণু, তাতে দুটো হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা জানি হাইড্রোজেন পরমাণু আমাদের যতগুলি পরমাণু রয়েছে তাদের প্রায় সবার চাইতে একদম নিচের দিকে যারা আছে হাইড্রোজেন, হিলিয়াম। কিন্তু যখন আমি CH4 মলিকুলে পৌঁছেছি বা আমি NH3 মলিকুলে পৌঁছেছি বা আমি SO3 মলিকুলে পৌঁছেছি, অর্থাৎ যেখানে হচ্ছে একটা মলিকুলের মধ্যে 3-4টে করে অ্যাটম থাকছে, আমি হাইড্রোজেনকে যদি নেগলিজিবল বলি, CH4 বা SO3 বা NH3 এই ধরনের মলিকুলগুলোকেও কি নেগলিজিবল বলা যাবে? উনি সংশয় প্রকাশ করলেন। দ্বিতীয়ত উনি সংশয় প্রকাশ করলেন এই অ্যাজাম্পশনে, there is no intermolecular force between the gas molecules. এখানে আমাদের আবার মনে রাখা দরকার যে আদর্শ গ্যাস এমন একটা পদার্থ যেটা কিন্তু ভাবনা চিন্তায় সব সময় গ্যাস পর্যায়েই থাকবে। মানে যেটা বলতে চাইছি আমি, যে আদর্শ গ্যাস নিয়ে যখন আমরা ভাবনা চিন্তা করি তখন কোথাও সেই গ্যাসটা তাপমাত্রা কমালে বা চাপ বাড়ালে তরল হতে পারে, কঠিন হতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিংগুলোই আমরা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। এই আন্ডারস্ট্যান্ডিংগুলোই আমরা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু বাস্তব গ্যাস তো ওরকম নয়। বাস্তব গ্যাস যখন আমরা কোনো একটা গ্যাস নিয়ে কথা বলবো, সেই গ্যাস তাপমাত্রা কমালে, চাপ প্রয়োগ করলে একটা সময়তে গিয়ে তো তরল হয়, আরও তাপ কমালে, আরও চাপ বাড়ালে এক সময় গিয়ে তো কঠিনও হবে। অর্থাৎ যদিও গ্যাসীয় অবস্থায় যেহেতু অণুগুলি অনেক দূরে দূরে আছে, কাজেই তাদের মধ্যে কোনো রকমের আকর্ষণ বল কাজ করছে না, কিন্তু কোনো অবস্থাতেই ওই মৌলগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বল ক্রিয়াশীল হবে না। এই কথা প্রথমেই যদি আমরা অ্যাজাম্পশন করে নিই, ধরে নিই, এবং সেই ভাবনা চিন্তার ওপর দাঁড়িয়ে থেকে হচ্ছে আমরা একটা সূত্র ডিরাইভ করার দিকে এগোই, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তো এ কারণে ভ্যান ডার ওয়ালস যেটা বললেন যে প্রেসার ইনটু ভলিউম দুটো গুণ করলে যেটা আমরা বলেছিলাম nRT হবে, বা ফর 1 মোল অফ গ্যাস RT হবে। ওনার বক্তব্য হচ্ছে যে এই ভাবনা চিন্তাতে কোনো ভুল নেই, বেসিক্যালি এই ভাবনা চিন্তা ঠিক আছে, কিন্তু আমরা এরোনিয়াস রেজাল্ট পাচ্ছি কেন? কারণ প্রেসার দিলে আমাদের যে ভলিউমটার কন্ট্রাকশন হয়, যে ভলিউমটা কমে,
বা তাপমাত্রা বাড়ালে আমার যে ভলিউমটা বাড়ে, সেই ভলিউমটা কি? সেই ভলিউমটা হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে থাকা ফাঁকা জায়গা, দ্য ভয়েড স্পেস, দ্য ভয়েড ভলিউম। কাজেই আমরা যখন হিসাব করব, আমরা যেন শুধুমাত্র ওই ভয়েড ভলিউমটুকুকে নিয়েই হিসাব করি, মলিকুলের ভলিউম, অণুগুলির আয়তনকে বাদ রেখে হিসাব করি। অর্থাৎ আমরা যে ভলিউম মাপছি শুধু সেটুকু না, আমাদের হিসাবটা করতে হবে একটা কারেক্টেড ভলিউম নিয়ে, ভি কারেক্টেড। একইভাবে আমরা যখন ভাবি যে গ্যাসের অণুগুলো গিয়ে ধাক্কা মারছে দেওয়ালে, আমরা ধরে নিয়েছিলাম যে ওই অণুগুলো যখন দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে এবং তার ফলে আমরা গ্যাসের চাপ অনুভব করতে পারছি, ওই ধাক্কা মারতে যাওয়ার সময় ওই অণুগুলি কোনো রকম অন্য অণুর দ্বারা আকর্ষণ হয় না। অর্থাৎ তাদের যাওয়ার সময়ে তারা কোনো রকম ফ্রিকশনাল ফোর্স বা কোনো রকম অপোজিং ফোর্স, যে অপোজিং ফোর্স ওই গ্যাসের অণুকে ওই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারতে বাধা দিচ্ছে, এই রকম কোনো রকমের বিপরীতমুখী বল ক্রিয়া করে না। এটা আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু আসলে তো করে। তাই আমরা যেই প্রেসারটা অ্যাকচুয়ালি দেখতে পাই, যদি আমাদের ভাবনা চিন্তা ঠিক হতো, অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বল না থাকতো, তাহলে হয়তো আমরা যে প্রেসার দেখতে পাই তার চাইতে আরেকটু বেশি দেখতে পেতাম। এবং সেই যে দেখতে পেতাম সেটাই হচ্ছে আদর্শ অবস্থায় চাপ। আমরা সূত্র বানিয়েছি আদর্শ অবস্থা মাথায় রেখে, কিন্তু এক্সপেরিমেন্ট করে পাচ্ছি তো বাস্তব অবস্থার কথা না, এক্সপেরিমেন্ট করে পাচ্ছি বাস্তব অবস্থায় গ্যাসের চাপ। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে ওই অণুগুলো একটা গ্যাসের অণুকে কি পরিমাণে পিছনে টেনে ধরেছে এই বিষয়টা মাথায় রেখে আমাকে ভলিউমের মতো প্রেসারটাও কারেকশন করতে হবে। দ্যাট উইল বি পি কারেক্টেড। তাহলে এই কারেক্টেড প্রেসার এবং কারেক্টেড ভলিউম গুণ করে আলটিমেটলি হবে গিয়ে এনআরটি। আমরা এগোই, আমরা এগোতে গিয়ে কি দেখব? একদম ফার্স্টে দেখি যে প্রেসারের কারেকশন কিভাবে করা যায়। প্রেসারের কারেকশন করতে গিয়ে একদম প্রথমেই ধরে নিয়েছি যে অ্যাজাম্পশন যেটা আমরা করেছিলাম যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে না, কিন্তু যদি ইন্টারমলিকুলার ফোর্স থাকে তাহলে কি ঘটে? তখন যদি একটা গ্যাসের অণু কন্টেনারের মাঝখানে থাকে, তখন তার উপর যে অন্যান্য মলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স সেটা হচ্ছে জিরো। কেন জিরো? কারণ একটা অণু সে একটা গ্যাসের কন্টেনারের মধ্যে রয়েছে এবং ওই কন্টেনারে যত নানা রকমের মলিকুল রয়েছে, বিভিন্ন দিকে, বিভিন্ন গতিবেগের, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন গতিশক্তি নিয়ে, বিভিন্ন ভরবেগ নিয়ে রয়েছে, সবাই তাকে টানছে। এবং যেহেতু আমরা আগেই বলেছি যে গ্যাসের অণুগুলোর একটা কন্টেনারের মধ্যে যখন থাকছে, তখন নিচে থাকা, ওপরে থাকা, ডান দিকে থাকা, বাঁ দিকে থাকা, এই ধরনের কোনো বিষয় কিন্তু ম্যাটার করবে না।
এই ধরনের কোনো বিষয়ে কিন্তু কোনো রকম এক্সট্রা পছন্দের বা এক্সট্রা ফেভার হওয়ার সুযোগ নেই। তবে এটা ভাবাই যায় যে একটা মলিকুল যখন দেওয়ালে ধাক্কা মারতে যাচ্ছে, তখন ইনার বাল্ক অফ দ্য গ্যাস সেই মলিকুলকে পেছনে টেনে ধরছে। অর্থাৎ গ্যাসের অণু যে গতিবেগে গিয়ে যেই গতিশক্তি নিয়ে কন্টেনারের ওয়ালে হিট করছে, সেই অণুর আরও বেশি গতিশক্তি নিয়ে, আরও বেশি ভরবেগ নিয়ে আঘাত করার কথা। অর্থাৎ আমাদের ওই নো ইন্টারমলিকুলার ফোর্সের যদি অ্যাজাম্পশন সত্যি হয়, তাহলে আমরা প্রেশার যেটা মেপেছি পি, তার চাইতে কারেক্টেড বেশি হবে। একটা এক্সট্রা পয়েন্ট আমাকে এখানে অ্যাড করতে হবে, যেটাকে আমি বলেছি পি প্রাইম। দিস ইজ দ্য প্রেশার কারেকশন। এবার একটা কথা বলা যাক যে এই যে এক্সট্রা প্রেশার, যেটা আমি বলছি যে আমার গ্যাস মলিকুলের এক্সার্ট করার কথা ছিল কিন্তু করতে পারেনি, সেটা ডিপেন্ড করবে কার ওপর? ডিপেন্ড করবে যে কতগুলো মলিকুল কন্টেনারের দেওয়ালে হিট করতে যাচ্ছে, এবং কতগুলো মলিকুল ওই যে মলিকুলগুলো হিট করতে যাচ্ছে তাদেরকে পেছন থেকে টেনে ধরছে। অর্থাৎ আরো ভালোভাবে বলতে গেলে, আমরা যদি গ্যাস মলিকুলের সংখ্যাটা যেহেতু বিশাল বড় সংখ্যা, এবং থিওরিটিক্যালি প্রত্যেকটি অণুরই দেওয়ালে গিয়ে আঘাত করার স্বাধীনতা আছে, আবার উল্টো দিকে প্রত্যেকটি অণুরই আরেকটি অণু যখন দেওয়ালে আঘাত করতে যাচ্ছে, তখন তাকে পেছন থেকে টেনে ধরারও স্বাধীনতা আছে। তাই আমরা এটা বলতে পারি যে এই যে প্রেশার কারেকশন, এই প্রেশার কারেকশন শুড বি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস। মানে ডেন্সিটি অফ দ্য গ্যাস মানে কি? ডেন্সিটি অফ দ্য গ্যাস হচ্ছে ইউনিট ভলিউমে হচ্ছে যে কতগুলো মলিকুল থাকবে, n/v। এবারে কতগুলো মলিকুল ধাক্কা মারতে যাচ্ছে এবং কতগুলো মলিকুল ওকে পেছন থেকে টেনে ধরছে, এই দুটোই হচ্ছে প্রপোর্শনাল টু n/v। তাহলে p প্রাইম varies as n²/v² and is equal to small a n²/v², small a. This small a is a constant. It is a constant, and this constant depends on the molecular nature of the gas. গ্যাস মলিকুলটা কেমন, ছোট না বড়, পোলার না নন পোলার, লিনিয়ার না নন লিনিয়ার, এই প্যারামিটারগুলোর ওপর ডিপেন্ড করবে এই স্মল এ কনস্ট্যান্টটার ভ্যালু কত হবে। একটু ভাবনা চিন্তা করার জায়গা থাক। আচ্ছা, এই কনস্ট্যান্ট এ, এটার ইউনিট কত হবে? ভাবনা চিন্তা কঠিন না, কারণ আমরা এটা বুঝতেই পাচ্ছি যে an² / v²,
এর ইউনিট হবে প্রেসারের সমান, অর্থাৎ এটিএম বা অ্যাটমসফিয়ার। এন আমরা জানি, ভি আমরা জানি, তাহলে এ কত হতে পারে ভাববো, ইউনিট কত হতে পারে ভাবনা চিন্তা করব। ফাইন। এরপরে আমাদের কি ভাবনা চিন্তা করতে হলো? ভলিউম কারেকশন। ভলিউম কারেকশন খুব সহজ কথা। ভলিউম কারেকশানে গিয়ে আমরা যেটা হচ্ছে যে ওই ক্যাটাগরিক্যালি বললাম যে আর কিচ্ছু না, আমাদের টোটাল ভলিউম থেকে আমরা গ্যাসের অণুগুলোর যে ভলিউম, বা আরও ভালো করে বলতে গেলে যে ভলিউমটুকু চাপের প্রভাবে সংকুচিত হওয়ার সুযোগ নেই সেই ভলিউমটুকু। আবার ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন বলি ভলিউম অফ এ গ্যাস, এটার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ভলিউম অফ দ্য মলিকিউলস, আরেকটা পার্ট হচ্ছে intermolecular space between the molecules. Whenever I increase pressure or decrease temperature, এই দুটো পার্টের মধ্যে ফার্স্ট যে পার্টটা বললাম, অর্থাৎ মলিকুলের ভলিউম, অণুগুলির আয়তন, দিস মলিকুলার ভলিউম হ্যাজ নো চান্স অফ কন্ট্রাকশন। এটাকে প্রেসার দিয়ে, চাপ দিয়ে কমানো যায় না। তাহলে কমার সুযোগ আছে কার? কমার সুযোগ আছে ইন্টারমলিকুলার যে স্পেস, সেই ইন্টারমলিকুলার স্পেসটা চাপের প্রভাবে সংকুচিত হতে পারে। সেই জন্য আমাদের কারেক্টেড ভলিউম কি? ভি মাইনাস বি। আর যখন আমরা এন মোল অফ গ্যাস নিয়ে কাজ করেছি তখন ভি মাইনাস এন বি। এবার এই ভলিউম ভ্যালু বি, ভলিউম কারেকশন যেটা, এটা হচ্ছে যে আমরা হিসাব করে দেখেছি যে এক একটা গ্যাস মলিকুলের যা ভলিউম, অর্থাৎ ওর যে ততগুলো গ্যাস মলিকুল আছে তাদের যা ভলিউম, এই এক্সক্লুডেড ভলিউম বিটা হচ্ছে তার প্রায় 4 গুণ, 4 টাইমস। এবারে আমরা আমাদের যে প্রেসার এবং ভলিউমের কারেকশান করতে পারলাম, করার পরে আমরা এই যে বসিয়ে দিয়ে আমরা এই রকমভাবে একটা পেলাম হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন। এই ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা, এবং এই ইকুয়েশনের করেসপন্ডিং কিছু ডেরিভেশনও আছে, বা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাই জাস্ট শুধুমাত্র কি করেছি আমরা হচ্ছে যে ইকুয়েশনটাকে জাস্ট একটু খালি অন্যভাবে লিখেছি, আর কিচ্ছু না। জাস্ট ইকুয়েশনটাকে একটু অন্যভাবে লিখেছি, যে কোনোভাবে লিখতে পারি আমরা, এবং সেটা দিয়ে আমাদের কাজ অঙ্ক করতে হবে যখন আমরা আদর্শ গ্যাস নয় বাস্তব গ্যাস নিয়ে কাজ করব। এবার এই যে এই 4 গুণ ব্যাপারটা এলো কোত্থেকে, এইটা দেখতে গিয়ে দেখা যাক যে এই যে দুটো গ্যাস মলিকুল, আমরা আগের দিনও বলেছিলাম যে দুটো গ্যাস মলিকুল, রেডিয়াস হচ্ছে আর, তাহলে ওদের প্রত্যেকের দুটো মলিকুলের মধ্যে যেটা নিয়ারেস্ট পসিবল অ্যাপ্রোচ, সবচাইতে কাছে যেটা আসা সম্ভব, সেই নিয়ারেস্ট পসিবল অ্যাপ্রোচে দুটো গ্যাস মলিকুলের নিউক্লিয়াসের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2r। অর্থাৎ যদি আমরা কোনো একটা গ্যাস মলিকুলকে, তার সেন্টারকে কেন্দ্র করে এই 2r রেডিয়াসের একটা স্ফিয়ার কল্পনা করি, স্ফিয়ার অফ রেডিয়াস 2r, এই স্ফিয়ার অফ রেডিয়াস 2r যদি কল্পনা করি,
সেই স্ফিয়ারের মধ্যে আমার কোনো অন্য মলিকুল জাস্ট প্রবেশ করতে পারবে না। অ্যানাদার মলিকুল couldn't enter the sphere of volume 2r having the center same as the molecule. এবার এটা আর কঠিন কিছু না, একটু এদিক ওদিক করলেই বেরোবে যে আমরা যদি হচ্ছে এটা 2r রেডিয়াসের হচ্ছে যে স্ফিয়ারের ভলিউম হিসাব করতে যাই, 4/3 পাই 2r কিউব। এটা বললাম এটা 8 বিটা। 8 বিটা, 8 বিটা কি? 8 বিটা বলেছি। বিটা কি? বিটা হচ্ছে 4 পাই r কিউব বাই 3। 4 পাই r কিউব বাই 3। এবারে আবার বলার কথা যে তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে এক্সক্লুডেড ভলিউমটা হচ্ছে একটা মলিকুলের 8 গুণ। তাহলে 4 গুণ বলছি কেন? ঠিক আগের ক্লাসের যদি তোমাদের ভাবনা চিন্তাগুলো মনে থাকে তোমরা এটা বুঝতে পারবে, যখন আমরা হচ্ছে যে কলিশন ফ্রিকোয়েন্সি হিসাব করেছিলাম, যে কথাটা তখন বলেছিলাম যে আমরা যেই এক্সক্লুডেড ভলিউমটা হিসাব করছি, এই এক্সক্লুডেড ভলিউমটা হিসাব করতে গিয়ে আমাদের যে সমস্যাটা হয়েছে যে আমরা দুটো মলিকুলের জন্য যখন হিসাব করছি তখন দুটো মলিকুলের জন্য আমরা 2r করে রেডিয়াস দুবার ধরে ফেলেছি। দুবার ধরার জায়গা নেই, একবার ধরতে হবে। প্রত্যেকটা পেয়ার অফ মলিকুলের জন্য আমি একবার করে ধরব, নট দুবার করে। দুটো মলিকুলের জন্য দুবার এক্সক্লুডেড ভলিউম করব না, আমরা একটা এক্সক্লুডেড ভলিউম নেব ফর ইচ পেয়ার অফ মলিকুলস। তো নাম্বার অফ পেয়ার অফ মলিকুলস অন সিস্টেমে অফকোর্স যা টোটাল নাম্বার অফ মলিকুলস তার অর্ধেক। তাহলে সিঙ্গেল মলিকুলের জন্য এক্সক্লুডেড ভলিউম হচ্ছে 4 বিটা, যেখানে বিটা হচ্ছে একটা মলিকুলের ভলিউম। তাহলে 1 মোল অফ গ্যাস, বি হচ্ছে এইটা। তাহলে এই যে এক্সক্লুডেড ভলিউম বা হচ্ছে যে এই যে বি যেটা করেছি, ভি ক্যারেক্টার ইকুয়াল টু ভি মাইনাস বি, এই বিটা তাহলে কি? এই বিটা হচ্ছে যে যতগুলো মলিকুল গ্যাসের মধ্যে আছে তাদের অ্যাকচুয়াল ভলিউমের 4 টাইমস। এবার দেখো, আমরা আগে একটু ভাবতে বলেছিলাম, ভেবে থাকলে ভালো, ভেবে না থাকলেও ভালো। ভ্যান ডার ওয়ালস প্যারামিটার এ অ্যান্ড বি, তাদের ইউনিট। তো আমরা দেখেছি যে এটা কি ওই এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। আমরা আগেই বললাম যে এই যদি আমরা এটা যদি করি, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এবার এই গোটাটার ইউনিট হচ্ছে প্রেশার। তাহলে এর ইউনিট কি হবে? আমরা জাস্ট এখান থেকে গুণ ভাগ করে বার করে ফেলতে পারবো। আমরা গুণ ভাগ করে বার করে দিয়েওছি এখানে। এবার এই ধরনের এটিএম এর জায়গায় আমরা কোথাও বসাতে পারি হচ্ছে যে, যদি কোথাও বসাতে যাই নিউটন মিটার স্কোয়ার, বা যদি কোথাও বসাতে যাই হচ্ছে যে পাস্কাল, এরকম ছোট ছোট এদিক ওদিক জিনিসগুলো আমরা এখান থেকে জাস্ট এটা দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে কিছু ছোটোখাটো চেঞ্জ এদিক ওদিক করা হলে আমাদের বিভিন্ন রকমের ইকুয়েশনগুলো চলে আসবে। বাট আমি বারবার বলবো যে ওয়েন এভার ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ইউনিট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, সবসময় এটা মাথায় রাখবে যে সেই যে ইউনিটটা বেরিয়ে এলো সেই ইউনিটটাকে ইকুয়েশনে বসালে যেন ইকুয়েশনের ডান দিকে এবং বাঁ দিকের ইউনিট সেম থাকে। ইউনিট সেম থাকে বলাটা ভুল কথা হলো, বরঞ্চ বলা উচিত যে দুটোর হচ্ছে যে মাত্রা যেন এক থাকে, দুটো ডাইমেনশন যেন সেম থাকে। মানে একটা যদি লেংথ স্কোয়ার হয় অন্যটা লেংথ স্কোয়ার হবে,
একটা যদি লেন্থ স্কোয়ার টাইম হয়, অন্যটা লেন্থ স্কোয়ার টাইম হবে। এইভাবে দুদিকে, ডান দিকে বাঁ দিকে যেন ডাইমেনশন একই থাকে, এটা আমাদের দেখতে হবে। একইভাবে আমরা বার করেছি ভলিউম কারেকশন, এটা খুব কঠিন কিছু না। এটা তো জাস্ট আমরা জানি যেটা হচ্ছে ভি বাই এন, আর ভি বাই এন এর জায়গায় যে কোনো রকম ভি এর ফর্মুলা বসিয়ে দেবো, মেবি ডেসিমিটার কিউব অর লিটার অর সেন্টিমিটার কিউব, এনি সুইটেবল ইউনিট অফ ভলিউম যেটা নিয়ে আমরা কাজ করছি, মোল ইনভার্স, এনি ভলিউম ইউনিট উইথ মোল ইনভার্স, দ্যাটস ইট। এবারে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করে দেখি যে এই এ আর বি ইউনিটগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স কীরকম। এই এ ভ্যালুটা বলছে যে বেশি হবে কাদের ক্ষেত্রে, যেই গ্যাসগুলোকে সহজে তরল বানানো যায়, ইজিলি লিকুইফায়াবল গ্যাসেস, তাদের ক্ষেত্রে এর ভ্যালু বেশি হবে। বেশি মানে কাদের চাইতে বেশি না, ওই যেগুলো হচ্ছে প্রায় ধরে নেওয়া হয়েছে পার্মানেন্ট গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, মানে এগুলোকে অফকোর্স হাইড্রোজেন, হিলিয়াম এরা দুজনেই তরল হয়, কঠিনও হয়, কিন্তু এদের কনডেনসেশন পয়েন্ট, এদের হচ্ছে স্ফুটনাঙ্ক, এটা এত কম, এত নিচে যে আমরা আমাদের যখন হচ্ছে যে কোনো রুম টেম্পারেচারের ভাবনা চিন্তা করি বা অর্ডিনারি ল্যাবরেটরি সেটআপে ভাবনা চিন্তা করি, আমরা অলমোস্ট ধরে নিই যে তাপমাত্রা কমিয়ে চাপ দিয়ে হাইড্রোজেন, হিলিয়াম এই মলিকুলগুলোকে লিকুইড বানানো যাবে না। এবং দেখা গেছে যে ইজিলি লিকুইফাইবল গ্যাসের ক্ষেত্রে দ্য van der Waals constant A has a greater magnitude as compared to such gases H2 or helium. এবং যত এই সহজে তরল হওয়ার প্রবণতা বাড়তে থাকবে, তত এ ভ্যালু অফ এ বাড়বে। আরও ভালো করে বলতে গেলে এটা তাদের ক্ষেত্রে বেশি, সেই গ্যাসের ক্ষেত্রে এর ভ্যালু তত বেশি যেই গ্যাসের অণুগুলির মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণ তত বেশি। অর্থাৎ আমরা যে আগে বলে দিয়েছিলাম আদর্শ কাঠের জন্য ইন্টারমলিকুলার ইন্টারাকশন হয় না বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনকে কনসিডার করার কোনো দরকার নেই, কিন্তু এই গ্যাসগুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু দেখলাম বাস্তব গ্যাস নিয়ে ইজ দ্য প্যারামিটার, এটা হচ্ছে যত আমার অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বাড়বে তত এই কনস্ট্যান্টের ভ্যালু বাড়বে। এবারে যদি প্যারামিটার বি নিয়ে আমরা কথা বলি, এটা অনেকটা সোজা, কারণ এটা বোঝাই গেছে, আমরা আগেই দেখে নিয়েছি যে এটা ডিপেন্ড করে হচ্ছে অণুগুলির আয়তনের ওপর। এবার এই অণুগুলোর আয়তন যত বাড়বে গ্যাসের বিভিন্ন অণুর ক্ষেত্রে, সেরকম করেই হচ্ছে যে আমার এই ভলিউমগুলো বাড়তে থাকলে বিও বাড়তে থাকবে, আলাদা করে কিছু দেখার নেই। টুকটাক করে অঙ্ক করছি, কঠিন কিছু না, জাস্ট আমাদের সূত্রটা মাথায় রাখবো, সূত্রটা মাথায় রেখে বসিয়ে দেবো, অঙ্ক হবে। এই অঙ্কের বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এই অঙ্কগুলোর মধ্যে কোনো কঠিন রকমের কিছু অ্যাজামশান বা কঠিন রকমের কোনো ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই, জাস্ট শুধুমাত্র আমাদের যে নোন ফর্মুলাগুলো আছে
এবং ফর্মুলাগুলোও বলা উচিত না, শুধুমাত্র আমাদের যে নোন ফর্মুলা দিস ওয়ান, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, বা এইটা, এই দিস ফর্মুলা is applied to solve all the numericals, example 2 3 4 5, all numericals একদম এই জায়গা থেকে এগিয়েছে, একদম এই আন্ডারস্ট্যান্ডিং থেকে, এর মধ্যে কোনো রকম কোনো এদিক ওদিকের জায়গা নেই, এই ভাবনা চিন্তা থেকেই এগোবে একদম মঙ্গলবার দিন। এবারে যেটা বলার কথা হচ্ছে যে যখন বাস্তব গ্যাস আমরা বলছি যে কখনো কখনো খুব স্পেসিফিক একটা কন্ডিশনে পৌঁছলে, খুব স্পেসিফিক একটা এক্সটার্নাল সিস্টেমের অবস্থার মধ্যে পড়লে, একটা ডেফিনিট প্রেশার টেম্পারেচার, তখন তার আচার আচরণ বাস্তব গ্যাসের মতো থাকবে ঠিকই, কিন্তু আদর্শ গ্যাসের জন্য যে আমরা হিসাব করে ভ্যালুগুলো বার করেছিলাম, সেই ভ্যালুগুলোকে খুব করসপন্ড করবে, খুবই করসপন্ড করবে, খুব ক্লোজলি যাবে। এটা কেন যাবে বলতে গিয়ে আমরা দেখব যে কোন রকম পরিস্থিতিতে, কোন রকম অবস্থায় ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশনের মডিফাইড রূপটা কীরকম দাঁড়ায়, দেখা যাক। এই যে একদম, এই যে যদি আমরা দেখি এটা, যে যখন হচ্ছে যে ভেরি লো প্রেশার, এবার প্রেশার লো হওয়া মানে কি? প্রেশার লো হওয়া মানে ভি উইল বি ভেরি লার্জ, ভি উইল বি ভেরি লার্জ, ঠিক আছে? প্রেশার কম হওয়া মানেই হচ্ছে তাই। এবার যেটা আমার বলার কথা, যে প্রেশার যেই কম হয়ে গেল, প্রেশার কম হয়ে গেল মানেই হচ্ছে যে ভলিউম লার্জ, ভলিউম লার্জ হওয়া মানেই আমরা অনেক ভাবনা চিন্তা করে দেখো কি করেছিলাম, সূত্র বানিয়েছিলাম কি, ভি মাইনাস বি, ভি মাইনাস বি বা নাম্বার অফ এন মলিকুলের জন্য ভি মাইনাস এন বি, এইটা হচ্ছে আমার ভলিউম কারেকশনের ফর্মুলা। এবার আমরা কেন বলেছিলাম, এই জায়গাটা দিয়ে বলছিলাম যে না, আমরা যে অ্যাজাম্পশানে করেছিলাম যে উইথ রেসপেক্ট টু দ্য ভলিউম উই ক্যানট অলওয়েজ ইগনোর দ্য মলিকুলার ভলিউমস উইথ রেসপেক্ট টু দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস। এবার যখনই আমরা বলছি যে প্রেশার কমিয়ে দেওয়া হয়েছে, প্রেশার কমিয়ে দেওয়া হয়েছে অ্যাট ভেরি লো প্রেশার, এবার ভেরি লো প্রেশার মানে ভি উইল বিকাম ভেরি লার্জ, আর ভি লার্জ হয়ে যাওয়া মানে কি? ভি লার্জ হয়ে যাওয়া মানে টোটাল ভলিউম অফ দ্য গ্যাস যত বাড়তে থাকবে তত আমি কিন্তু ওই মলিকুলার ভলিউমকে নেগলেক্ট করার পক্ষে একটা কনফিডেন্ট জায়গাতে চলে আসব। ধরা যাক একটা জায়গাতে ভলিউম ছিল 100 আর মলিকুলার ভলিউম ছিল 1, আমার খুব খারাপ লাগছিল যে না, আই ক্যানট নেগলেক্ট 1 ফ্রম 100, আই শুড ইট ইজ 99, আই ক্যানট নেগলেক্ট 1। যখনই 100 বেড়ে 1000 হবে, তখন মলিকুলার ভলিউম তো আর হচ্ছে প্রেশার কমিয়ে দিলে বাড়ছে না, মলিকুলার ভলিউমটা তো একই আছে। তাহলে ভি যদি বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন ও ভি মাইনাস বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু ভি চালিয়ে দেবো। আবার তেমনই যদি আমি হচ্ছে যে আমার প্রেশার কানেকশানটা দেখি, সেখানে টার্মটা কী আছে, টার্মটা হচ্ছে এ বাই ভি স্কোয়ার। পরিষ্কার কথা, এ তো হচ্ছে ডিপেন্ড করে অন দ্য নেচার অফ দ্য গ্যাস, তার ভ্যালু আছে, ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ডিভাইডেড বাই ভি যত লার্জ হবে ভি স্কোয়ার আরও লার্জ হবে, এবং তাহলে হচ্ছে যে এ বাই ভি স্কোয়ার টার্মটাও নেগলিজিবল হয়ে যাবে। এবং তাহলে কি হলো, তাহলে আমি আলটিমেটলি পিভি ইকুয়ালস টু আরটিতেই এসে আবার পৌঁছে গেলাম।
যেটা আমরা বারবার বলেছিলাম যে অ্যাট ভেরি লো প্রেশার কিন্তু এই ঘটনাটা ঘটবে। যখন লো প্রেশার, আগেরটা যেটা বলছিলাম সেটা ছিল ভেরি লো, মানে যেখানে ফ্ল্যাট আমরা নেগলেক্ট করে বেরিয়ে গেছিলাম। এখানে লো প্রেশার, লো প্রেশারে আমরা কি দেখতে পেয়েছি? লো প্রেশারে আমরা দেখতে পেয়েছি হচ্ছে যে প্রেশার স্মল। প্রেশার স্মল মানে কি হবে? প্রেশার স্মল মানেই হচ্ছে যে ভি উইল বি লার্জ আর বি উইল বি নেগলিজিবল অ্যাজ কম্পেয়ার টু ভি। বি উইল বি নেগলিজিবল অ্যাজ কম্পেয়ার টু ভি। তো এই নেগলিজিবল হওয়ার কারণে আমাদের যে ঘটনাটা ঘটবে আমরা দেখব এখানে, যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটাকে আমরা লিখব কিভাবে? লিখতে গিয়ে পি ইকুয়ালস টু RT বাই ভিএম মাইনাস এ বাই ভিএম স্কোয়ার। অর্থাৎ আমরা ভিটা এত বড় হয়ে যায়নি দ্যাট উই ক্যান ইগনোর এ বাই ভি স্কোয়ার। আগের কেসে যেটা হয়েছিল যে আমরা ভি মাইনাস বির বিকে বাদ দিয়ে দিয়েছিলাম, আর পি প্লাস এ বাই ভি স্কোয়ারের এ বাই ভি স্কোয়ারটাও বাদ দিয়ে দিয়েছিলাম বিকজ ভি বড় হয়ে গেছে। এখানে সেটা হয়নি, এখানে শুধুমাত্র ভি মাইনাস বির বিটাকে আমরা ইগনোর করেছি। তারপরে হচ্ছে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটাতে আমরা এখানে এসে পৌঁছেছি। এবারে আমরা যেটা হচ্ছে যে আগেই দেখেছিলাম যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আমরা যদি খেয়াল থাকে আমরা ডিফাইন করছিলাম যেভাবে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আমরা এখানে মাপতে গিয়ে দেখলাম যে এটা একের চাইতে কম হচ্ছে যখন খুব লো প্রেসারে। খুব লো প্রেসারে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ইজ লেস দ্যান 1। এটা যখন আমরা কালকে চর্চা করেছিলাম জেড ভার্সেস পি কার্ভ দিয়ে, জেড ভার্সেস পি কার্ভ যদি ফিরে আসা যায়, জেড ভার্সেস পি কার্ভের এই যে ইনিশিয়ালি লো প্রেসারের এই জায়গাটুকু, লো প্রেসারের এই জায়গাটুকু, যেই জায়গাটাতে আমরা দেখেছিলাম যে জেড এর ভ্যালু প্রথমে ইউনিটির থেকে নিচের দিকে নামছে, একটা ডেফিনিট জায়গা পর্যন্ত নামবে, যে গ্যাস যত সহজে লিকুইড হয়ে যায় তার ক্ষেত্রে তত বেশি করে নামবে এবং তারপরে আবার বাড়তে শুরু করবে। তো এই যে ইনিশিয়াল ড্রপের জায়গাটা, এই ইনিশিয়াল ড্রপের জায়গাটা কিন্তু আমরা এখানে কোন জায়গাটা সেটা আমরা কিন্তু এতক্ষণে ধরতে পেরেছি যে কিভাবে তার আইডিয়াটা করা যাচ্ছে। আর হাই প্রেসারে কি হচ্ছে? সেখানে প্রেসার বড়, ভি ছোট, তাহলে আমরা কিছুতেই বিকে নেগলেক্ট করতে পারবো না। কিন্তু যেহেতু হচ্ছে যে প্রেসারটা বড়, কাজেই প্রেসারের যেই আমরা কারেকশনটা করেছিলাম এ বাই ভি স্কোয়ার, সেই এ বাই ভি স্কোয়ারটাকে কিন্তু আমরা নেগলেক্ট করে দিতে পারবো। এটা মাথায় রাখার বিষয় যে আমরা আগের যেটাই বলেছিলাম যে আমরা যখন ভলিউম বড় হয়ে গেছিল ভি মাইনাস বির বিকে নেগলেক্ট করে দিয়েছিলাম,
কিন্তু এক্ষেত্রে আমরা কি করেছি, এক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু পি লার্জ ভি স্মল, কাজেই বিকে নেগলেক্ট করা যাবে না, কিন্তু এই যে অ্যাডেড প্রেশার এ বাই ভি স্কোয়ার, এই এ বাই ভি স্কোয়ারকে কিন্তু আমরা এখানে নেগলেক্ট করতে পেরেছি। অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা এখানে কোথায় পৌঁছলো গিয়ে, হিসাবপত্র করে নেড়ে চেড়ে আমরা দেখলাম এই জায়গাতে এসে পৌঁছেছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। অর্থাৎ এইখানে জেড কিন্তু গ্রেটার দেন 1। এই জেড গ্রেটার দেন 1 মানে আমরা আবার ফিরে যাব ওই জায়গাটাতে, মানে যেখানে আমরা গিয়ে হচ্ছে যে দেখতে পেয়েছিলাম যে বাড়তে থাকছে এই জায়গাটা, প্রেশার যখন লো তখন হচ্ছে এই জায়গাটা, আর প্রেশার যখন হাই তখন হচ্ছে এই জায়গাটা, যেখানে জেডের ভ্যালু ইউনিটির চাইতে আবার বেড়ে গেল। আমাদের দুটো জায়গায় তাহলে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা এতক্ষণে আনতে পেরেছি। এরপরে হাই টেম্পারেচারে কি ঘটবে? হাই টেম্পারেচারে প্রেশার এবং ভলিউম দুটোই লার্জ হবে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমাদের ওই এ বাই ভি অ্যান্ড বি দুটোই নেগলিজিবল হবে, এবং দুটোই নেগলিজিবল হয়ে গেলে আমাদের আবার যেখানে আসার কথা সেখানে চলে এলো আইডিয়ালে হাই টেম্পারেচার। এবারে যদি আমরা খুব লো টেম্পারেচারে ভাবার চেষ্টা করি, লো টেম্পারেচারে কি হবে? লো টেম্পারেচারে আমার প্রেশার খুব ছোট হবে, প্রেশার উইল বি স্মল, এবং তার সাথে সাথে যেটা হচ্ছে ভিএম উইল বি অলসো ভেরি স্মল। মোলার ভলিউমও হচ্ছে কিন্তু খুব স্মল হয়ে যাবে ওখানে গেলে। তার ফলে কি হবে? এই যে টার্মটা এ বাই ভিএম, এটা যথেষ্ট একটা বড় টার্ম হবে, whereas এই পিবি টার্মটা একটা স্মল টার্ম হবে। তাহলে কি করা যাবে? তাহলে যেটা হচ্ছে যে এই যে ডিফারেন্সটা এ বাই ভিএম মাইনাস পিবি, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে এবং জেড হবে লেস দেন 1। এটা থেকে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ওই লোয়ার টেম্পারেচারে জেড ভার্সেস পির যে ইউনিটির নিচের দিকে নেমে যাওয়া, সেটা কিন্তু এটা দিয়ে এক্সপ্লেন করা গেল। হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে যেটা আমরা দেখব, খুব স্পষ্ট করে বলার কথা যে হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে এরা মলিকুলগুলো অত্যন্ত ছোট সাইজের, এবং এদের এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনস আর নেগলিজিবল, এবং সেই কারণেই এ বাই ভি স্কোয়ার টার্ম উইল অলসো বি নেগলিজিবল। এবং এই নেগলিজিবল হওয়ার ফলে যেটা আমরা দেখব যে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশনটা রিডিউসড হয়ে এই জায়গাতে এসে হাজির হবে। মানে হচ্ছে যে আমাদের যে প্রেশার কারেকশন টার্মটা ছিল, দ্যাট টার্ম ইজ মিসিং হিয়ার। অর্থাৎ এদের ক্ষেত্রে জেড ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, যেটা বলছিলাম আমরা যে জেড ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 ফর হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, কারণ এদের ক্ষেত্রে প্রেশারের করসপন্ডিং কারেকশন টার্মটা নেই, আছে যেটা সেটা হচ্ছে মোলার ভলিউমের কারেকশন টার্মটা। এবং সেই কারণে এদের ক্ষেত্রে সব সময়ই কিন্তু জেডের ভ্যালু
গ্রেটার দেন 1, অর্থাৎ এদের যদি জেড ভার্সেস পি প্লট করা হয়, আমরা দেখেছিলাম হাইড্রোজেনের ক্ষেত্রে যে ওই গ্রাফটা কিন্তু হচ্ছে যে কখনোই নিচের দিকে নামবে না, ইউনিটির চেয়ে নিচে কিন্তু কোনো সময়েই নামবে না। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার। এবারে আমরা তাহলে যে আমরা ওই যে অ্যামাগাটস কার্ভ, অ্যান্ড্রুস কার্ভ, এই ধরনের গ্রাফগুলো তো আর কিছুই না, গ্রাফগুলো হচ্ছে যে আমরা বাস্তব গ্যাসের জন্য যে আইডিয়াল ছবি হওয়া উচিত সেই ছবির চাইতে আলাদা কি অবজারভেশন আছে এগুলো তুলে ধরেছিলাম, এবং এই আলাদা অবজারভেশন তুলে ধরে সেই আলাদা অবজারভেশনের ভিত্তিতে আমরা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের চাইতে কেন আলাদা সেই ভাবনা চিন্তা করার চেষ্টা করি, এবং সেই ভাবনা চিন্তা করতে গিয়ে আমরা ভ্যান ডার ওয়ালসের সূত্রে পৌঁছেছি। ভ্যান ডার ওয়ালসের সূত্রকে কাজে লাগিয়ে আমরা হিসাবপত্রগুলো করতে পেরেছি, এবং উইথ প্রপার মডিফিকেশনস ডিপেন্ডিং আপন দ্য স্পেসিফিক কন্ডিশন, ডিপেন্ডিং আপন দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য গ্যাস, তার আলাদা আলাদা রকমের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে ধরতে পেরেছি। তবুও এটা নিশ্চয়ই বলার কথা যে অফকোর্স ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আইডিয়াল গ্যাসের চাইতে এগিয়ে, আইডিয়াল গ্যাসে যে ধরনের সমস্যাগুলো হয়েছিল, ইনফ্যাক্ট হওয়ার তো কথাই ছিল যদি আমরা অ্যাজাম্পশনগুলোকে মাথায় রাখতাম আইডিয়াল গ্যাসের, সেগুলোকে অনেকটা সলভ করার আমরা চেষ্টা করেছি। পুরো সলভ করতে পারা গেছে এমন নয়, অনেকটা করেছি, তবুও আমাদের লিমিটেশন নিয়ে কথা বলতে হবে। কি লিমিটেশন? এই যে এটা যদি প্রেশার খুব হাই হয় আর টেম্পারেচার খুব লো হয় তাহলে একটা ডেভিয়েশন দেখানো যাবে। এই কথাটা হচ্ছে এখানে দাঁড়িয়ে যে এই যে আমরা এ আর বি যে দুটোকে আমরা কনস্ট্যান্ট বলে বললাম, মাথায় রাখার বিষয় হবে যে সেটা কি সত্যিই কনস্ট্যান্ট? টেম্পারেচারের ওপরে কোনো প্রভাব থাকবে না তো? টেম্পারেচারের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তো? টেম্পারেচার পাল্টে দিলে পাল্টে যাবে এমন কিছু ঘটবে না তো? দেখতে হবে, ভাবতে হবে। আর দেখা গেছে যে অনেকগুলো গ্যাসের জন্যই আমরা একটা রিলেশন বার করেছিলাম। কি রিলেশন বার করেছিলাম এখন আমরা বার করিনি, দেখবো আস্তে আস্তে। আরটিসি বাই পিসিভিসি নট ইকুয়াল টু 8/3। ভ্যান ডার ওয়ালস থিওরিতে কিন্তু ওটা 8/3 বলেই হচ্ছে বলা হয়েছে, আসার কথা ভ্যান ডার ওয়ালস থিওরি অনুযায়ী। এরপরে আমরা ভ্যান ডার ওয়ালস থিওরির থেকে আমরা এর কতগুলো ভ্যারিয়েশন করা যায় ভ্যান ডার ওয়ালস থিওরি থেকে। সেই ভ্যারিয়েশনগুলো যেমন হচ্ছে ক্লসিয়াস ইকুয়েশন, তোমরা দেখবে এরকম একটা ইকুয়েশন, তারপরে বার্থেলট ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো, ডিটেরিসি ইকুয়েশন, এগুলো ভিরিয়াল ইকুয়েশন, এই নানা রকম ইকুয়েশনগুলো রয়েছে। এগুলো ভ্যান ডার ওয়ালসের আইডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের ইকুয়েশন তৈরি করা হয়েছে, এবং দিনের শেষে এটা পরিষ্কার কথা হচ্ছে যে এই কোনোটাই ভ্যান ডার ওয়ালসের মতো ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইকুয়েশন নয়। যেমন ক্লসিয়াস ইকুয়েশনে কি হচ্ছে, এই দিস ইজ
সো কমপ্লেক্স, মানে এখানে কি করা হয়েছে, এখানে করা হয়েছে যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে যে একটা কি কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট এ ভ্যারিজ উইথ টেম্পারেচার, হয়তো ভ্যারি করে, কিন্তু দিনের শেষে বারবার হচ্ছে যে আমরা যখনই কোনো একটা ইকুয়েশন সেটা কতটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হবে সেই ভাবনা চিন্তা যদি করতে চাই, দিনের শেষে বারবার কিন্তু সেটা কত সহজে ক্যালকুলেট করা যায় এটাও কিন্তু মাথায় রাখা দরকার। বার্সেলোট ইকুয়েশনের ক্ষেত্রে যেমন একটা হচ্ছে যে লো প্রেশারে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রেশার হাই হয়ে গেলে এই লিমিটেড রেঞ্জের বাইরে কাজ করবে না। ডিটারিস ইকুয়েশন এটা অনেকটাই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের মতো লো প্রেশারে, কিন্তু হাই প্রেশারে অনেকটাই আলাদা, এবং এর যে রেজাল্ট কিন্তু এক্সপেরিমেন্টাল ডেটার সঙ্গে অনেক বেশি মিলছে। দ্যার ইজ শিওরলি আ স্যাটিসফ্যাক্টরি অ্যাগ্রিমেন্ট। বাট আমরা এই ইকুয়েশন এখনো অবধি বিস্তর ব্যবহার, এখনো অবধি কিন্তু এই ইকুয়েশন কি বলবো, আমরা দিনের শেষে আমরা যে হিসাবপত্রগুলো শিখছি, চর্চা করছি, এগুলো কিন্তু এখনো অবধি আমরা হাই এন্ড রিসার্চ ওয়ার্কের জন্য ক্যালকুলেশন করছি না, আমরা প্রিলিমিনারি কেমিস্ট্রির আইডিয়াগুলোকে ক্লিয়ার করার জন্য যে অঙ্ক শিখছি তার মধ্যে আমরা এই আলোচনাগুলোকে রাখব। এবার দিনের শেষে আমরা আজকে শেষ যেটা করব, লাস্ট ডেরিভেশন আজকের, সেটা হচ্ছে ডেরিভেশন অফ বয়েলস টেম্পারেচার ফ্রম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। বয়েল টেম্পারেচার, বয়েল টেম্পারেচার কাকে বলা হয়, বয়েল টেম্পারেচার কাকে বলা হয় বলতে গিয়ে আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। আগের ক্লাসে বলা হয়েছিল, তবু যদি মনে না থাকে, আমরা আগের ক্লাসে বলে দিয়েছিলাম যেটা হবে, কেন হবে কি করে হবে আর বলিনি। হ্যাঁ, আগের ক্লাসে আমরা এটা বলে দিয়েছিলাম যেটা হবে, ঠিক আছে, কি করে হবে এর গল্পে আর যায়নি। এইটা দিস ওয়ান বয়েল টেম্পারেচার কাকে বলে আরেকবার দেখে নি। বিষয়টা হচ্ছে যে পিভি ভ্যারিজ অ্যাজ পি, পিভি ভ্যারিজ অ্যাজ পি, এই কথাটা বারবার বলছি, পিভি ভ্যারিজ অ্যাজ পি কখন হবে, ফর রিয়েল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস তো নয়। ফর আইডিয়াল গ্যাস কি হবে, পিভি ইজ কনস্ট্যান্ট, ফর আইডিয়াল গ্যাস পিভি ইজ কনস্ট্যান্ট, বয়েলস ল বলে দিয়েছে পিভি কনস্ট্যান্ট। কিন্তু আমরা এমনি বাস্তব গ্যাসের জন্য ছবি আঁকতে গিয়ে দেখেছি যে পি চেঞ্জ হলে পিভির ভ্যালুও চেঞ্জ হচ্ছে, T1 T2 T3 তিন রকম টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে। বয়েল টেম্পারেচার ইজ দ্যাট স্পেসিফিক টেম্পারেচার যেখানে পিভি কনস্ট্যান্ট, অর্থাৎ বয়েল টেম্পারেচার সেই জায়গাটা যেখানে একটা আদর্শ গ্যাস যেরকম ব্যবহার করবে একটা বাস্তব গ্যাস সেই ব্যবহারই করবে। অর্থাৎ একটা বাস্তব গ্যাস যেই টেম্পারেচারে বয়েলের সূত্র মেনে চলবে সেই টেম্পারেচারটাকে আমরা বলছি হচ্ছে বয়েলস টেম্পারেচার। এবারে এটা বুঝতেই পারা যাচ্ছে যে যেহেতু এই গ্যাসের দুটো আমরা প্যারামিটার আজকে দেখলাম, স্মল এ স্মল বি, টু কনস্ট্যান্টস, এবং এই কনস্ট্যান্টগুলো বিভিন্ন গ্যাসের জন্য আলাদা, কাজেই এটা খুব সত্যি কথা, খুব অবভিয়াস যে বয়েল টেম্পারেচারও তাহলে প্রত্যেকটি বাস্তব গ্যাসের জন্য আলাদা আলাদা বয়েল টেম্পারেচার পাওয়া যাবে। দেখা যাক আমরা ভ্যান ডার ওয়ালস সূত্রকে কাজে লাগিয়ে, আগের দিন বলেছিলাম যে পরে আমরা ডিরাইভ করে দেখব। আজকের লাস্ট কাজ হচ্ছে ওই বয়েল টেম্পারেচারটা আমাদের ডিরাইভ করতে হবে। ছোট করে ফেলি, কঠিন কিচ্ছু ব্যাপার নেই। আমাদের যদি খেয়াল থাকে এইটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশনটা,
ভালো করে দেখো, পি ইন্টু মোলার ভলিউম ইকুয়ালস টু RT মোলার ভলিউম মাইনাস ভলিউম কারেকশন, দিস ইজ দ্য ভলিউম কারেকশন and this is the pressure correction A. Fine. এবারে আমরা এটাকে RT দিয়ে ভাগ করছি, বোথ সাইডে RT দিয়ে ভাগ করলাম, PV বাই RT এখানে আসছে, PV বাই RT, VM মাইনাস V এইটা এলো। ফাইন, VM দেখছি 1 মাইনাস B বাই VM মাইনাস A RT V বাই M, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি যেটা হিসাব করে বার করতে পারলাম, এইখানে যেটা আমরা আলটিমেটলি এই যখন আমরা এই কমনটা নিয়ে নিলাম, এই RT দিয়ে যখন ভাগ করে দিলাম, দুদিকে ভাগ করলাম, ভাগ করার পরে আমরা এখানে কি করলাম, আমরা এখানে ভিএমটা নিচের টার্মটা VM মাইনাস B থেকে কমন নিলাম। কমন নিলে তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে ইভেনচুয়ালি এটা কেটে গেল, রইল পরে 1 মাইনাস B বাই VM টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস A বাই RT VM। এবারে যেটা হচ্ছে বয়েল টেম্পারেচারে আমরা কি জানি যে PV ইকুয়ালস টু RT, PV ইকুয়ালস টু RT, অর্থাৎ PV বাই RT ইকুয়ালস টু 1, মানে লেফট হ্যান্ড সাইডটা 1 হবে। আর এটাও জানি আমরা যে আমরা সত্যিই কথা, যখন আমরা বলছি কোনো একটা টেম্পারেচারে গিয়ে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো ব্যবহার করবে, তার মানে দিস ইজ কোয়াইট অবভিয়াস যে সেই টেম্পারেচারে মোলার ভলিউম আমার প্রেশার কারেকশানের চাইতে অনেকটা বেশি, মাচ গ্রেটার দেন বি। তাহলে এই যে এই টার্মটা 1 মাইনাস বি বাই ভি টু দি পাওয়ার এম, সরি 1 মাইনাস বি বাই ভিএম টু দি পাওয়ার মাইনাস 1, এই টার্মটাকে আমি একটা সিম্পল বাইনোমিয়ালে এক্সপ্যানশন করতে পারি, এবং এক্সপ্যানশন করে আমি তার যে দুটো টার্মের পরের টার্মগুলো, যেহেতু সেই টার্মে হচ্ছে নিচে হচ্ছে যে ভিএম স্কোয়ার ভিএম কিউব এই ধরনের জিনিসগুলো থাকবে, আমি স্ট্রেট অ্যাওয়ে ওগুলোকে বাদ দিয়ে দিতে পারি, খালি দুটো টার্ম রাখবো, 1 প্লাস বি বাই ভিএম রাখবো, রেখে বাকি টার্মগুলো বাদ দিয়ে দেবো, নেগলেক্ট করে দেবো। কেন কি? কারণ বি খুব ছোট, ভিএম খুব বড়, অ্যাজ কম্পেয়ার টু বি ভিএম খুব বড়, কাজে বি বাই ভি, বি বাই মোলার ভলিউম, বি বাই ভি অবধি আমরা ধরতে পারবো বি বাই ভি স্কোয়ার, মানে ওপরে খুব ছোট, নিচে একটা অনেক বড় স্কোয়ার, মানে বাদ, আর তারপরে কিউব আরও বাদ চলে গেল। বাদ চলে যাওয়ার পরে তাহলে আমাদের এই যে হিসাবটা এলো, এই হিসাবটাকে আমরা সিম্পল একটা হচ্ছে যে যোগ বিয়োগের মধ্যে দিয়ে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা তাহলে যেটা পাবো সেটা আমরা আগের দিন বলেছিলাম যে বয়েলস টেম্পারেচার আসবে হচ্ছে এ বাই আরবি, স্মল এ বাই আরবি, স্মল এ বাই ক্যাপিটাল আর স্মল বি। এ আর বি হচ্ছে কিন্তু ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, কাজেই প্রত্যেকটা গ্যাসের জন্য বয়েল টেম্পারেচার আলাদা আলাদা হবে, এই আলাদা আলাদা হওয়াটাই স্বাভাবিক। আজকের আলোচনাতে আমরা এতদূর অবধি রাখলাম। এরপরে যে জিনিসটা আমরা পরের দিনে এগোবো, একটু জেনে রাখা, বুঝে রাখা, ক্রিটিক্যাল ফেনোমেনা মানে আমরা যে আগের দিনে যে গ্রাফটা দেখেছিলাম, তোমাদের যদি হচ্ছে যে এর জাস্ট ঠিক আগের ক্লাসটা যদি তোমাদের হচ্ছে যে তোমরা রিকল করতে পারো, এই জায়গাটা, দিস পয়েন্ট,
দিস পয়েন্ট, দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, যেখানে দাঁড়িয়ে একটা বাস্তব গ্যাস শুধু বয়েলের সূত্র মানা নয়, তার আচার আচরণগুলো অনেক ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো। এবং সেটাও শুধু নয়, ক্রিটিক্যাল পয়েন্ট এই কারণে ক্রিটিক্যাল, কারণ ক্রিটিক্যাল পয়েন্টের ওপরে এবং নিচে একটা গ্যাসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে আমরা কিন্তু বিস্তর পার্থক্য দেখতে পাবো শুধুমাত্র ক্রিটিক্যাল পয়েন্টের আগে এবং নিচে হওয়ার জন্য। এই ক্রিটিক্যাল পয়েন্টের বিশ্লেষণে আমরা সামনের দিনে থাকব, যেখানে আমরা ক্রিটিক্যাল প্যারামিটারগুলো বোঝার চেষ্টা করব। ক্রিটিক্যাল প্যারামিটারগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা সামনের দিনে ক্রিটিক্যাল প্যারামিটার নিয়ে আমরা কাজ করব। আজকে এই অবধি আলোচনা। সামনের দিনে আশা করা যাচ্ছে এই রিয়েল গ্যাসের সম্পূর্ণ আলোচনাটা আমরা শেষ করে ফেলতে পারবো। তার আগে অবধি এটাই বলার, এই সময়ে বিজ্ঞান চর্চা চলতে থাকুক, কিন্তু আমরা ঘরে থাকি, ভালো থাকি। ধন্যবাদ।